শব্দ দানবের বিরুদ্ধে বিধানসভায় দাঁড়িয়ে সরব হলেন শাসক এবং বিরোধী। বিধানসভার শীতকালীন অধিবেশনে এক সুরে সবাই ডিজে সাউন্ডের বিরোধিতা করেছেন। অদূর ভবিষ্যতে এর বিরুদ্ধে নতুন কোনো আইন প্রয়োগও হতে পারে, এমনটাই আভাস পাওয়া গেছে। শব্দ দানবের কারণে যে শব্দ দূষণ হচ্ছে তা নিয়ে নিউজ ভ্যানগার্ড বহু আগে থেকেই সরব ছিল। বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি 27শে সেপ্টেম্বর 2022, 25শে সেপ্টেম্বর 2023, 29শে সেপ্টেম্বর 2023 এবং 17ই অক্টোবর 2023 এই বিষয়ে গুরুত্বপূর্ণ টক শো হয়েছিল। শব্দ দানব নিউজ ভ্যানগার্ড লিখলে ইউটিউবে সেগুলো বেরিয়ে আসবে, সেই টক শোগুলো বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন এখনো কিন্তু অনেক কিছুই রয়ে গেছে। এই শব্দ দানব কি? ডিজে সাউন্ড বলতে আমরা কি বুঝি? ডিজে কারা? এইভাবে মানুষকে অসুস্থ করার শব্দ দূষণ কাদের জন্য হচ্ছে? সত্যি বেশি দায়ী কারা? যারা এই ধরনের সাউন্ড সিস্টেম ভাড়া করেন তারা, নাকি যারা ভাড়া দেন, নাকি যারা অপারেট করেন? কাদের ইচ্ছেতে এমন বিকট একটা শব্দ বাজানো হয় যা শুনে আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, অসুস্থ হয়ে পড়ে? আর যাদের নিয়ন্ত্রণ করার কথা, ওনারা কতটা দায়ী? সেই প্রশ্নের জবাব খুঁজছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ডিজে সাউন্ড ও শব্দ দানব নিয়ে আমাদের আজকের বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ। নমস্কার, স্বাগত অভিজিৎবাবু আপনাকে। অভিজিৎবাবু, প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে আপনার অভিমত। শব্দ দানবের বিরুদ্ধে বিধানসভায় শাসক এবং বিরোধী সোচ্চার হয়েছেন একই সুরে, এটা কতটা তাৎপর্যপূর্ণ? বোঝা যাচ্ছে জলটা আমাদের প্রায় নাক ছাপিয়ে উপরে চলে যাচ্ছে। একদম। যখন লোকের এতটাই কষ্ট হয় যে বিধানসভায় তুলতে হয়, দুঃখ লাগে এইটা দেখে। আমরা এখানে আলোচনা করেছি আমাদের শিক্ষার হার, লিটারেসি রেট, আমাদের ইউনিভার্সিটি, কলেজ, কিন্তু সাধারণ মানুষ যারা আমরা আছি, আমাদের এই বোধটুকু থাকা উচিত যে আমি সমাজে কিভাবে চললে আরেকটি লোকের অসুবিধার সৃষ্টি হবে না। আচ্ছা, আজকে এই সমস্যাটা কেন উঠে এসছে? এমন ভাবে আমরা শব্দ দূষণ করছি, অর্থাৎ শব্দ তাণ্ডব করছি, দূষণ বলা হোক, তাণ্ডব করছি, যার জন্য বাধ্য হচ্ছে আমাদের মহামান্য বিধানসভাতে এটা আলোচনা হওয়ার জন্য। একদম ঠিক। আপনি আমাদের বিধানসভায় আলোচনা তো হয়েছে, এবং তা নিয়ে কিন্তু বিধানসভায় তখনই আলোচনা হয় যখন একটা জিনিস আপনি যেটা বলছিলেন যে নাকের কাছাকাছি জল চলে এসছে, ডুবে যাওয়ার আগে তা নিয়ে সরব হয়, হয়তো বিরোধীরা হয়, হয়তো ট্রেজারি বেঞ্চ হয়, শাসকরা হয়। এখন কথা হচ্ছে দুপক্ষই কিন্তু একই সুরে এর বিরোধিতা করেছেন। তার মানে এই শব্দ দানবের যে একটা অতিষ্ঠ করে দেওয়া একটা পরিবেশ সৃষ্টি করে আসছে বহুদিন ধরে, বছরের পর বছর, এটা অনেকেই মানতে পারছেন না। কিন্তু তারপরও কেন হচ্ছে? এখন কথা হচ্ছে যে একদম সোজা সাপটা প্রশ্ন, এখানে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে অভিজিৎবাবু, যে এই যদি ডিজে সাউন্ড বন্ধ করে দেওয়া হয় তাহলে একাংশের মানুষের কর্ম চলে যাবে, ওদের কর্মহারা হয়ে যাবে, তাদের রোজগার চলে যাবে এক অংশের মানুষের, বিশেষ করে যারা ডিজেরা বা যারা এই ধরনের সাউন্ড অপারেট করছেন। এটা কতটা সত্যি? দেখুন, আজ থেকে 15 বা 20 বছর আগেও আমাদের এখানে সাউন্ড বক্স ছিল, কিন্তু গত 10, 15 বা 20 বছর দেখতে পাচ্ছি সাউন্ড বক্সের যে শব্দের মাত্রাটা, সেটা সহনীয় না, অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এবং এইখানে যেহেতু আজকে ডিজে নিয়ে আমরা আলোচনা করছি, সেটাই মুখ্য বিষয়, কিন্তু খেয়াল রাখবেন এখানে শব্দ দূষণের কথা বলা হচ্ছে। আচ্ছা, শব্দ দূষণ শুধুমাত্র বক্স থেকে হয়, এটা প্রধানতম। এটা আপনার মাঝে মাঝে দেখেন বাজি ফাটাই, প্রচন্ড জোরে বাজি ফাটাই, কিংবা আমরা শব্দবাজি নিষিদ্ধ আছে তারপরে ফাটছে, কিংবা আপনি অনেক সময় দেখবেন এয়ার হর্ন দিয়ে গাড়ি চমকে ওঠার মতো এত জোরে হর্ন দেয়। এই সব ব্যাপারটাই কিন্তু এর মধ্যে আসছে। অর্থাৎ মানুষ যদি তার অসহনীয় পর্যায়ে শব্দ মাত্রা বেড়ে যায়, যে বাঁচাটাই দুষ্কর হয়ে যায়, তখনই আমাদের দেখতে হবে যে বাঁচার জন্য আমরা কি করতে হবে। যেহেতু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখন এই সময়টা আমাদের একটা পিকনিক পিরিয়ড, বিভিন্ন আরো প্রোগ্রামগুলি হচ্ছে, আমাদের যে শব্দ নিয়ে যাচ্ছে, বিশেষ রাস্তা দিয়ে যাচ্ছে যেভাবে দূষণ করে, সেটা তো এখন নালে বিধানসভা উঠবেই বা কেন? একটা সুস্থ মানুষ বাঁচতে গেলে যতখানি শব্দের দরকার, তার বেশি গেলেই কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ে, এবং পরবর্তীকালে তার জীবনে কিন্তু এটা ঘুমের ডিস্টার্ব হয়,
তার হাইপার টেনশন হয়, অনেক সমস্যা দেখা দেয়। এগুলো বুঝতে পারি না। এবং যারা যাচ্ছে বাজিয়ে তারা কিন্তু দেখবেন পরবর্তী অসুস্থ হয়ে পড়ছে, ওই রকম একটা জোরে সাউন্ডের পেছনে এতক্ষণ সময় উনি যাচ্ছেন। এটা আনন্দ করার নামে নিরানন্দ ডেকে নিয়ে আসা। একদম ঠিক। এখানে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করবো দর্শক বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন বা ইউটিউবে যারা দেখছেন, আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। শব্দ দানব বলতে আমরা কি বোঝাবার চেষ্টা করছি, আর ডিজে সাউন্ড বলতে আমরা কি বুঝি। শব্দ দানব তাকে বলা হচ্ছে যে বিকট আকারে যে শব্দগুলো বাজে, যেগুলো মানুষকে অসুস্থ করে তোলে। এবং আমরা যেটা অজিতবাবু বলছিলেন যে আমরা বুঝতে পারি না ওই সময়ে, যারা এই শব্দ দানবের সঙ্গে নাচ করছি বা গান করছি বা আনন্দ করছি, আমরা বুঝতে পারি না আমাদেরই কিভাবে ক্ষতি হচ্ছে। আমাদের কানে ক্ষতি হচ্ছে, আমাদের হার্টে ক্ষতি হচ্ছে, আমাদের শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হচ্ছে, কিন্তু তারপর আমরা আনন্দে আত্মহারা হয়ে থাকি। আমরা আনন্দ করছি, কিন্তু এই সাউন্ডটা তো শুধু আমার জন্য হচ্ছে না, হেডফোন দিয়ে শুধু আমার কানেই ঢুকছে না, আশেপাশে মানুষের কানে ঢুকছে, এবং তারা কিন্তু আরো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এখন কথা হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাস্তায় যে কোনো ভাবে, যে কোনো বাড়িতে, পরিবারে বা যে কোনো সংস্থার কোনো অনুষ্ঠানে যে একটা যে এই যে বিকট আকারে সাউন্ড সিস্টেম বাজানোর যে একটা প্রচলন শুরু হয়েছে বহু বছর ধরে, সেটা নিয়ে কথা হচ্ছে। এবং সেটা নিয়ে বলতে গেলে, এক কথায় বলতে গেলে, ডিজে সাউন্ড সিস্টেম আসে, ডিজে বক্স আসে, ডিজে কথাটা আসে। কিন্তু ডিজে কারা? ডিজে হচ্ছে ডিস্ক জকি। অভিজিৎবাবু, ডিজে এই যে রাস্তায় যে কোনো ধরনের সাউন্ড জোরে বাজছে বা যে কোনো একটি অনুষ্ঠানে জোরে বাজছে, সেখানে বলা হয় ডিজে বাজছে। আদৌ কি তাহলে কথাটা ঠিক? ডিজে কি বাজছে বেসিক্যালি? ডিজে তো সাধারণত আমরা শুনে থাকি বা দেখে থাকি, এটা কোন জায়গায় হয়, এটা রোমিং হয় না যে রাস্তা যেতে যেতে হয়। কোন একটি জায়গাতে, সাধারণত সমুদ্র সৈকতে বা কোন একটি ঘরের ভেতরে, এমন জায়গাতে হয় যাতে যারা ওইখানে আসেন তারাই এটার আনন্দ নেন। বাইরের লোকেরা কিন্তু এটা ডিস্টার্ব ফিল করেন। কিন্তু এখানে ডিজে বলে যেটা বলা হচ্ছে, মনে হয় যে এই যে সাউন্ডটা রেগুলেট করছে এই ভয়ঙ্কর ভাবে গাড়িতে বসে বসে ইচ্ছাকৃত ভাবে, এটাকে মনে হয় বোঝানো হচ্ছে এখানে ডিজে বলে। কিন্তু আক্ষরিক করতে ধরলে এটাকে ডিজে বলা যাচ্ছে না। আক্ষরিক করতে ডিজে বলা যাচ্ছে না, কারণ যে যে সাউন্ডগুলো বাজছে সেগুলো রেকর্ডেড ভার্সন বাজছে। কোনো একজন ডিজে সেটা হয়তো কোনো একটা জায়গাতে বাজিয়েছিলেন বা রেকর্ড করা হয়েছে, এবং সেই রেকর্ডটা যখন বিকট আকারে সাউন্ডে বিশাল বিশালে টাওয়ার বক্সে বাজছে, সেটা রাস্তায় যেতে যেতেই হোক বা কোনো রেসিডেন্সিয়াল এরিয়াতে কারোর কোনো মানে প্রাইভেট অনুষ্ঠানে বাজছে বাড়ির ভেতরে ডিজে বাজার নামে, এখন তখন কিন্তু আশেপাশের মানুষ সেটাতে বিরক্ত হচ্ছেন এবং ডিস্টার্ব হচ্ছেন, এবং তার বিরুদ্ধেই কিন্তু আওয়াজ উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা, যে কি কি সমস্যা হয় মানুষের। আমরা অনেকেই ভাবি যে এটা তো কিছুক্ষণের সময় চলে যাবে, কিন্তু বেসিক্যালি কি তাই কি হচ্ছে? তাই তো হচ্ছে না। সমস্যা তো মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, একদম মানসিকভাবে হচ্ছে। সবচেয়ে বড় কথা, বেশিক্ষণ সাউন্ড সিস্টেমে থাকলে খুব জোরে আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটবে। আর যখনই আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, সঙ্গে সঙ্গে হাইপার টেনশন থেকে বিভিন্ন রকম পেটের প্রবলেম থেকে এভরিথিং শুরু হয়ে যাবে। কারণ মানুষের মনে ঘুম মানে কি? শান্তি, ব্রেনের শান্তি। গোটা শরীর যে কাজ করে 24 ঘন্টার মধ্যে প্রায় 14-15 ঘন্টা, এটাকে এটা মেশিন, তো এটাও তো মেশিন বডিটা, এটাকে শান্তি দিতে হয়। এটা আবার যখন 7-8 ঘন্টা ঘুমিয়ে নি, ঘুমানোর পর আবার নতুন শক্তি সঞ্চয় করে আবার সে পরের দিনে উদ্যমী কাজে যেতে হয়। কিন্তু আমার যদি ঘুমে ব্যাঘাত হয়, আমার যদি প্রেশারের প্রবলেম হয়, পেটের সমস্যা হয়, আর আনুষঙ্গিক আরো হার্টের প্রবলেম হয়। কারণ আপনি দেখবেন সাউন্ডে খুব জোরে যখন সাউন্ড হয়, দেখবেন কাঁচের জানলা ভেঙে যায়। তবে সাউন্ড কিন্তু বেশি জোর হলে এটা কিন্তু অনেক বেশি ক্ষতি করে। এইটাই যখন আমরা থাকবো, মুশকিলটা কি, আমরা বলি অনেকে বলে রাস্তাতে একটা গেল, সে তো একটা গেল, কিন্তু আমি দেখছি এই রাস্তা দিয়ে 10 ঘন্টায় 10 জন গেল। যে রাস্তার পাশে তার কাছে তো একটা না, তার তো 10টা সহ্য করতে হচ্ছে। যে যাচ্ছে সে একা যাচ্ছে, বলে আমি তো একা যাচ্ছি, আমি কিছুক্ষণ সময় পাস হয়ে যাচ্ছে। কিন্তু যার বাড়ি, তার সামনে তো 10টা গেল 10 ঘন্টার মধ্যে। তখন আর সবচেয়ে বড় কথা, আমাদের জানতে হবে, আমি একটা সাউন্ড করলাম, আমাদের কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। যেমন এটা পলিউশন কখন এটা মাত্রার বাইরে গেলেই পলিউশন। আমরা কিন্তু পলিউশন বলতে পারি জলের পলিউশন ভাবি, বাতাসের পলিউশন ভাবি, কিন্তু সাউন্ড যে পলিউশন, এটা কিন্তু আমাদের সেভাবে আমাদের নজরে নেই। ইজ ওয়ান কাইন্ড অফ পলিউশন। মানে কি? যেটা মানুষের জীব জগতের পক্ষে ক্ষতিকর, যেটা মানুষ তৈরি করে।
ঠিক, মানে সাউন্ড পলিউশন আমরা আসলে শুনি সবকিছু, আমরা ছোটবেলা বইয়ে পড়েছি, শব্দ দূষণ, ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, এয়ার পলিউশন, এগুলো কথা আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি, কিন্তু বড় হতে হতে আমরা নিজেরা ভুলে যাই। যখন নিজেরা করি তখন হয়তো আমাদের কারোরই মনে থাকে না। আসলে এখানে একটা জিনিস জানার এবং বোঝার ব্যাপার আছে। দর্শক বন্ধুরা যারা দেখছেন, আপনাদের মধ্যে কারো হয়তো এমন হতে পারেন যে আপনাদের পরিবারের কেউ হয়তো এই ব্যবসার সঙ্গে যুক্ত, যারা হয়তো ডিজের পরিবারের আপনি একজন কেউ হতে পারেন, আপনি নিজে একজন ডিজে হতে পারেন, বা হতে পারেন আপনি সাউন্ড সিস্টেম যারা ভাড়া দেন বা যাদের ব্যবসা এটা, সাউন্ড অপারেটর যারা, ওনাদের পরিবারে আপনি কেউ হতে পারেন। আপনাদের এটা একটা জায়গায় এসে একটা রাগ অভিমান হতেও পারে। এখন কথা হচ্ছে যে এটাকে যদি একটা জায়গায় আমরা নর্মাল ওয়েতে দেখি, যেটা আপনি বলছিলেন যে আজ থেকে তো 15 বছর আগেও সাউন্ড সিস্টেম ছিল, তখন তো এই শব্দ দানবের কথা উঠে আসেনি বা শব্দ দূষণের কথা উঠে আসে। এখন কথা হচ্ছে যে যদি এটা উঠেই আসে, এটা যখন উঠছে, এটা নিয়ে যখন কথা হচ্ছে এবং বিধানসভা পর্যন্ত শাসক এবং বিরোধী সচরাচর যেটা দেখা যায় না, এক সুরে এটার বিরোধিতা করছে, যেটা দেখা যায় না, তাহলে নিশ্চয়ই এটার পেছনে গভীর কোনো একটা কারণ আছে। এটার জন্য কারা দায়ী? এই সাউন্ডটা করার জন্য, এই বিকট সাউন্ডটা করার জন্য কারা দায়ী? এক, যারা ডিজে, আমরা যেহেতু ডিজে সাউন্ড বক্স বলছি, যারা ডিজে তারা কি দায়ী সব জায়গাতে? এক। দুই, যারা অপারেটর বা যারা ভাড়া দেন ওনারা কি দায়ী সব জায়গাতে? ওকে, যারা আয়োজক যে কোনো অনুষ্ঠান, সেটা প্রাইভেট অনুষ্ঠান হতে পারে, যে কোনো একটি সংস্থার হতে পারে, যে কোনো একটা ক্লাবের হতে পারে, বা যে কোনো একটা সংগঠনের হতে পারে, যারা আয়োজন করছেন অনুষ্ঠানটা, যারা ভাড়া করে আনছেন, যারা পয়সা দেবেন সেটার জন্য, বক্সগুলোর জন্য, ওনারা দায়ী? নাকি যারা অংশগ্রহণ করছেন সেই অনুষ্ঠানে, যারা অংশগ্রহণ করছেন দর্শক হিসেবে হোক বা এমনিতেই পার্টিসিপেন্ট হিসেবে হোক, ওনারা দায়ী? কারা বেশি দায়ী বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় সবাই দেয়, এই কারণে কেউ প্রতিবাদ করেন না। আমরা যখন ট্রাফিক রুলস রাস্তায় ভাঙি, অনেক ভাই দাদা যাচ্ছেন কোথায়, এই এখন তো আপনার ইয়ে আছে, লাল আছে, আপনি যাবেন না, দাঁড়ান, অনেকেই বলছে, বলে কিন্তু আপনি দাঁড়িয়ে চলে গেলে হাত দিকে দিচ্ছে। একদম। আমার বক্তব্য, যখন কোনো কিছু আইন আমরা মানি না, চুপ করে থাকাটাও কিন্তু এটা, আমিও অপরাধে পড়ে গেলাম। এইখানে যিনি টাকা দিয়ে নিচ্ছেন, যিনি ভাড়া দিচ্ছেন, যিনি তৈরি করছেন এবং যিনি নাচছেন, আনন্দ করুন, বক্স নিয়ে আসুন, গান বাজান, কিন্তু সহনীয় পর্যায়ে করুন না। কেউ তো না করছে না, কিন্তু যদি অসহনীয় পর্যায়ে করেন, আচ্ছা বলুন তো, যারা ডিজে ওই গাড়িতে যারা বসে থাকেন, গাড়িতে কেউ চালান, গাড়ির চালক বসে, ওর কি অবস্থা ভাবতে পারে? যিনি অপারেটর একদম সামনে বক্সগুলোর উপরেই বসে থাকেন, আমরা দেখি। তাকে জিজ্ঞাসা করুন তো 1 বছর কেন, 6 মাস পর তার কি অবস্থা? আমরা আপনাকে সার্ভে করেছি, করে দেখবেন 6 মাস পর অসুস্থ হয়ে গেছে। যে গাড়িটা ভাড়া করা হচ্ছে, যে এতক্ষণ প্রায় ঘন্টাখানেক শুনে শুনে নিয়ে যাচ্ছে, সে তো ভাড়ার জন্য গাড়ি চালাক, সে তো ভাড়ার জন্য এসছে, সে নাচতে আসেনি। তার তো সে যখন এরকম মানে মাসে 4-5টা ট্রিপ পাবে, দেখুন তো তার কি অবস্থা, মেডিকেল প্রবলেম কোথা থেকে কি হয়ে যাচ্ছে। এই রেকর্ড কিন্তু আমাদের কাছে দেখবেন, এইখানে যদি দেখেন আপনি, দেখবেন এতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তা আমার বক্তব্য, কে দায়ী? আমি বলছি কে দায়ী না। কেন প্রত্যেকে দায়ী বলবো, কেউ প্রতিবাদ করে না। যদি বলতো না হ্যাঁ আমরা নাচবো, এরকম সাউন্ড দাও। আরেকটা কথা, সাউন্ড তো দিয়ে শুরু করলাম বাড়ি থেকে, আমরা কি জানি আমাদের যে এই যে শব্দটা কতদূর কোথায় বাজানো উচিত, কোনটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কোনটা রেসিডেন্সিয়াল এরিয়া, কোনটা কমার্শিয়াল এরিয়া, কোনটা সাইলেন্স জোন, এটা কি আমরা জানি? দুঃখজনক ঘটনা জানেন কি, জানেন তো, যে সাউন্ড নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, একই সাউন্ড যখন আমি দেখি ভিএম হাসপাতাল পেরোচ্ছে, কত দুঃখজনক ঘটনা। হাসপাতালের সামনে, স্কুলের সামনে সাইলেন্স জোন। যখন দেখি শিশু বিহার স্কুল, উমাকান্ত স্কুল, কিংবা রাস্তার পাশে আরো বড় বড় স্কুল আছে, অফিস আদালত আছে, কিংবা যখন কোন ধর্মীয় প্রতিষ্ঠান, হয়তো সে বাড়ির ভেতরে বসে হয়তো কোনো কেউ নাম জপছে, হতেই পারে, বিভিন্ন রকম ধর্মীয় প্রতিষ্ঠান সাইলেন্স জোনে আছে। সেই পরে হয়তো আমরা আসবো যদি সময় থাকে, যে হাসপাতাল, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এরকম আরো দিয়ে দিয়েছে 3টে, মূলত আরো আছে, যেখানে 100 মিটারের মধ্যে, ওইখান থেকে 100 মিটারের মধ্যে আরো কমাতে হবে আপনার সাউন্ড। কোন সাউন্ড বাজে? সেখানে হর্ন বাজে না, হর্ন বাজানো নিষিদ্ধ আছে। হ্যাঁ, সেইখানে গিয়ে দেখি এইটা একই ভাবে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, ব্যাপারটা হলো দোষ কার, গুণ কার। আমরা যখন বলি যে আমরা শিক্ষিত হচ্ছি, আমাদের ডিগ্রি বাড়ছে, লিটারেসি বাড়ছে, তা এটা প্রতিফলনটা কোথায়?
আপনি যদি বলেন আপনি তো স্যার আপনি তো শিক্ষিত, তো শিক্ষিতকে আমি মানে গলায় বোর্ড নিয়ে ঘুরে বেড়াবো, আমি এম এ পাস করেছি আমার ব্যবহারে বা আমার ব্যবহারে আমার কাজে কর্মে সেটা প্রতিফলিত। বাচ্চা ছেলেরা করছে বোঝে না, তাদের গার্জিয়ান আছে, পাড়ার লোক আছে, রাস্তার লোক আছে, সবাই যদি বলি দাদা আনন্দ করো, ফাইন, আমরাও তোমার আনন্দে সামিল হই, কিন্তু একটা এমন পর্যায়ে করো যাতে সবাই আমরা সুস্থ থাকি, তুমিও সুস্থ থাকো। মেইন ইস্যু এই জায়গাটায়। এবং আমার মনে হয় আজকে বিধানসভা উঠেছে এই গ্রাউন্ডে যে এইগুলি করে মনে হয় এটাকে কমানো যাচ্ছে না, এবার মনে হচ্ছে একটু কঠিন পদক্ষেপ নেওয়া দরকার, মানে কড়াকড়ি করা দরকার। আইন প্রণয়নের কথা ভাবা হচ্ছে এখন, কড়াকড়ি করা। এখন আসলে যখন আমরা শব্দ দানবের কথা বলছি, শব্দ দানব মানে কিন্তু যে কোনো সাউন্ড, যে কোনো ধরনের সাউন্ড সেটা জোরে বাজানো। এখানে ডিজে বলে একটা প্রচলিত হয়ে গেছে, কিন্তু তাই বলে সেটা এখানে শুধু ডিজেরাই দায়ী এমনটা আমরা বলতে পারি না। তবে একে অপরের কোর্টে বল ঠেলে দিচ্ছে, এটা কিন্তু আমরা বরাবরই দেখি, সব জায়গাতেই হয়, এখানেও হচ্ছে। যারা অপারেটর ওনারা বলছেন আমাদের যেরকম রাত 10টা থেকে ভোর 6টা অবধি এইসব ধরনের অনুষ্ঠানে জোরে সাউন্ড বাজানো নিষিদ্ধ, এটা আমরা জানি, আইন রয়েছে। এবার সে আইন জানা থাকলেও আইন ভাঙাটাই একটা মজার ব্যাপার হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে অনেকের কাছে। এবং খুব ভালো ইস্যু তুলেছেন, এই দিন এবং রাত। একদম। আমি যদি একটু এখানে বলি, আমাদের যে বলা হয়েছে আইনে বা আমরা সবাই জানি, সকাল ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি চালাতে পারেন একটা সহনীয় পর্যায়ে, কিন্তু রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত উইদাউট পারমিশন আপনি এরকম রাস্তা দিয়ে প্রকাশ্যে কোনো জায়গাতে চালাতে পারেন না। হ্যাঁ, আপনি বাইরে টিভি দেখতে পারেন তার ভলিউম আসতে, আপনি বাড়ির মধ্যে যদি এমন জোরে টিভি চালান যে পাশে করে থাকতে পারছে না, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে। কিন্তু বলা হয়েছে রাত্র 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আপনার বাইরে, বাড়ির বাইরে আনন্দ করা, কোথাও করা, এগুলো কিন্তু বারণ, এগুলো পারমিশন লাগে। মানে রাত্রেবেলা করতে, দিনে বলে পারমিশন, রাত্রেবেলা আরো কঠোর, কারণ এই সময় ঘুমোতে যায়। একদম এই জিনিসটা আমরা খেয়াল রাখতে হবে। কিছু বিশেষ উৎসবের দিন, অনুষ্ঠানের দিন, উৎসবের দিন, সেগুলোটাকে 10টা থেকে রাত 12টা অবধি করা হয়। এটাও সরকারের অনুমতিক্রমে। কিন্তু বাকি সময় রাত 10টার পরে কোনো ধরনের সাউন্ড, এসব ধরনের বিকট সাউন্ড বাজা নিষিদ্ধ। একটা কি জানেন তো, আপনার যেরকম গান শোনার অধিকার আছে আর লাফানোর অধিকার আছে, আমার তো মানে গান না শোনার অধিকার আছে, আমার এই গানটা ভালো লাগে, আমার রেস্ট অধিকার আছে না। আপনার যেরকম সিনেমা দেখার অধিকার আছে, আমার তো বাড়িতে ঘুমানোর অধিকার আছে। আপনি তো আপনার অধিকার পালন করবেন আর আমার অধিকারটা ক্ষুণ্ণ করবেন, এটা তো হতে পারে না। একদম। তার জন্য বলা হচ্ছে যে একে অপরের উপর দোষ চাপানো হচ্ছে, যে ধরুন এখন রাত্রি 10টার পরে কোনো আওয়াজ হচ্ছে, এটা কাউকে যদি বলা হয়, ওনারা বলছেন যে, অপারেটররা বলছেন যে যারা আয়োজক ওনারা আসতে দিচ্ছেন না, পয়সা দেবেন না, আটকে রাখছেন। এবার আয়োজকরা বলছেন যে যারা অংশগ্রহণ করছেন ওনারা আনন্দ করছেন, মানে মানুষ, তাহলে অংশগ্রহণ কারা করছেন? সবাই, ইন জেনারেল সবাই, মাস পিপল। তাহলে আলটিমেটলি দোষী কারা? এবং এখানে এই নিয়ন্ত্রণটা করার দায়িত্ব কার? এই নিয়ন্ত্রণটা, এই যে 10টার পর সাউন্ড বাজবে না, জোরে বাজবে না, একটা লিমিটে বাজবে, তাও যদি উৎসবের দিন 12টার সময় বাজে, কতটুকু লিমিটে বাজতে হবে, কি করতে হবে, এটা দেখার দায়িত্ব কার? দূষণ নিয়ন্ত্রণ পরিষদের এবং অবশ্যই প্রশাসনের। এবং ওনারা কতটুকু ভূমিকা পালন করছে সেটা নিয়েও কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন রয়েছে। একে অপরের দিকে বল ঠেলে দিলে কিন্তু সেটা আমরা কিন্তু যেটাতে সমাধান কিন্তু হবে না। একটা সমাধান পথ খুঁজে বের করতে হবে, সবাইকে ভালো থাকতে হবে, পাশাপাশি আমরা আনন্দ ফুর্তি বাদ দিতে পারবো না। তবে একটা জায়গাতে বারবার যে বলা হচ্ছে যে ডিজে যে বলা হচ্ছে, ডিজে সাউন্ড বক্স, এটা নিয়ে কিন্তু একটা মানে প্রশ্ন রয়েছে যে আদৌ কি এরা সবাইয়ের সঙ্গে ডিজেরা কি যুক্ত? এই বিকট সাউন্ড চালানোর সঙ্গে ডিজেরা কি যুক্ত, নাকি ডিজেদের রেকর্ডেড ভার্সন জোরে চালিয়ে দিলে সেটা ডিজে সাউন্ড হয়ে যাচ্ছে? এটা হচ্ছে একটা প্রশ্ন। সেটা অবশ্যই দর্শক বন্ধুরা আপনাদের জন্য রাখলাম। আপনারা যদি কোনো মতামত জানাতে চান, আমাদের অবশ্যই আজকের অনুষ্ঠানের ইউটিউব পেজে গিয়ে, আমাদের এই নিউজ ভ্যানগার্ডের পেজে আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন যে আপনি সেটাকে সমর্থন করেন কিনা। এই যে বিকট শব্দ, এই যে দানবীয় শব্দ বা শব্দের যে তাণ্ডব, যেটা অজিতবাবু বলছিলেন, সেটাকে আপনি সমর্থন করেন কিনা। আর যদি সমর্থন না করে থাকেন, তাদের পক্ষ হয়ে আপনি কি বলতে চাইছেন সেটাও কিন্তু আপনি বলতে পারেন। অজিতবাবু, এখানে আমরা যদি এবার একটু আইনটার দিকে দেখি, বর্তমানে কি আইন আছে, এবং আমাদের রাজ্যে এটা নিয়ে কথা হচ্ছে এখন, কিন্তু গোটা ভারতবর্ষেও তো এই ধরনের ডিজে বক্স বাজে। কিছুদিন আগে মধ্যপ্রদেশে একটি আইন প্রয়োগ হয়েছে বা প্রণয়ন হয়েছে। এখন কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আইন কি বলছে, আমরা কি করতে পারি, কি করতে পারি না বেসিক্যালি।
আইনের আগে বলা উচিত, আইনে আমরা যাওয়ার আগে এটা আমি সবসময় এই কথাটা আমাদের মনে রাখা উচিত, আমরা চেষ্টা করবো এটা মনে রাখতে, যে আইন হলো কি এক্সট্রিম পর্যায়ে। দেশটা আমার, সবাই আমারই, আমরা দেশের নাগরিক, এখানে আমরা ত্রিপুরার নাগরিক, দেশের নাগরিক। আরেকটি লোক সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। আইনের কথা কেন উঠেছে? কারণ আমরা আইন মানে মানছি না, এই ব্যাপারটা, এই অ্যাওয়ারনেসটা আমাদের নেই। এখানে মূলত সাধারণত আমরা দুটো আইন নিয়ে আলোচনা করতে পারি। একটা হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, আর একটা ইন্ডিয়ান পেনাল কোড 1860। আচ্ছা, এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, তার আন্ডারে 2000 সালে একটা হয়েছে, দ্য নয়েজ পলিউশন রেগুলেশন এন্ড কন্ট্রোল অ্যাক্ট। আচ্ছা আচ্ছা, এইটা যদি আমরা দেখি যে প্রথমে যে কি বলা হয়েছে, যে সেকশন 290 বলা হয়েছে পেনাল কোডের, এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যাপারে ওকে ধরা যাচ্ছে না, শুধুমাত্র পাবলিক নুইসেন্স করে 200 টাকা ফাইন করা যেতে পারে। খুব সিম্পল হইতে, একবার ধরা হলো, আপনি জানেন না, করেছেন, 200 টাকা ফাইন নিয়ে ছেড়ে দিন। এরপরে যদি সে করে এটা, তার সাথে সাথে এটাও আছে আপনার ওই প্যানেল কোডে, পুলিশ ইচ্ছা করলে বা আইন রক্ষকারী যারা আছেন তারা ইচ্ছা করলে যেখান থেকে এটা উৎস মানে সাউন্ড সিস্টেম, সেটাকে বাজেয়াপ্ত করতে পারেন, বন্ধ করে দিতে পারেন। এইটা হলো প্রথম কাজ, খুব সিম্পল ওয়েতে, যে প্রথম এটাই করে সাধারণত। যে আমার কিন্তু এখানেই আমার প্রশ্নটা, আইন এখানে এই যে ঘটনাটা, ধরুন এখানে কেউ রাত্রি 11টার সময় জোরে সাউন্ড বাজাচ্ছে কোনো একটি মাঠে, এবার মাঠে একটা জলসা হচ্ছে, সেখানে হচ্ছে, এবার এটা যেহেতু আইন বহির্ভূত হচ্ছে, সেখানে গিয়ে প্রশাসন গিয়ে সেটাকে জব্দ করতে পারে। কিন্তু এই জব্দ মানে করা হলে, সেটাকে সিজ করা হলে, কার জিনিস সিজ করা হচ্ছে? অপারেটরের জিনিস, সাউন্ড অপারেটর ওনার জিনিস, ওনার বা মালিক যিনি, ওনার জিনিস করা হচ্ছে। এবার আলটিমেটলি হয়তো দেখা গেল যে উনি বাজাতে চাইছিলেন না, বা উনি গুটিয়ে নিতে চাইছিলেন, উনি বাড়ি চলে যেতে চাইছিলেন, কিন্তু ওনাকে যারা আয়োজকরা ওরা আটকে রেখেছে, এটা ফ্যাক্ট, আয়োজকরা আটকে রাখে, এবং যারা অংশগ্রহণকারী সেখানে সেই অনুষ্ঠানে ওনারা আটকে রাখে, আরো হবে, আরো কিছুক্ষণ বাজাতে হবে, আরো 2 ঘন্টা হতে হবে, আটকে রাখছে। তাহলে আলটিমেটলি লস তো ওনার হলো, উনি চলেও যেতে চেয়েছিলেন, কিন্তু তারপর উনি আবার আটকেও নিল ওনার। প্রথমত যখন ঘটনাটি মানে জলসার আয়োজন করেছে, নিশ্চয়ই কেউ পারমিশন নিয়েছে। রাত্রেবেলা প্রোগ্রাম করে উইদাউট পারমিশন, তাও মাঠের মধ্যে, তাহলে তো মহা মুশকিল। তাহলে প্রথম থেকে আপনার পারমিশন দেবে না, প্রথমেই সন্ধ্যাবেলা যে সব নিয়ে চলে যাবে তুলে। কারণ প্রথম কথা, রাত্রেবেলা যদি প্রোগ্রাম করতে চান, তাও মাঠে পাবলিক, এখানে একটা আইন শৃঙ্খলার ব্যাপার আছে, যদি মারামারি হয়, ফর দ্যাট রিজন প্রথমত পুলিশের পারমিশন লাগবে, আপনার ডিএম এর পারমিশন লাগবে, এই জিনিসগুলো লাগবে। তখনই তো বলে দেওয়া হয় ডুজ এন্ড ডোন্টস, সেখানে তো বলা থাকবে যে কত ডিসিবেলে কতক্ষণ প্রোগ্রাম থাকবে, কি চলবে, কত চলবে। এটা তো সবাই জানে, মানে সবাই জানে বলতে মানে যারা আয়োজক তারাও জানে, অপারেটর সবাই ভালো করে জানে, জানার পর সেই জিনিসটা মানা হয় না। এই জায়গাটাতে কি করা, মানে এই জায়গাটা আমি একটু বলে নিই, আপনি জানেন, দেখুন কি বলছে এখানে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা বর্জ্য শিল্পনগর, সেখানে দিনের বেলা 6টা থেকে 10টা, আচ্ছা, সেখানে দিনের বেলা 75 ডেসিবেল সর্বোচ্চ, আচ্ছা, সাউন্ড ব্যাপার জি ওটা, আর রাত্রিবেলা 70 ডেসিবেল, আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল পারমিশন নিয়ে। ওকে, কমার্শিয়াল এরিয়া, কমার্শিয়াল বলতে এখানে দোকানপাট খোলা থাকে, ধরতে পারি আমাদের বটতলা, মোটর স্ট্যান্ড, এই জায়গাগুলো, সেইখানে বলছে 65 ডেসিবেল দিনের বেলা, মানে 6টা থেকে 10টা, রাত্রিবেলা 10টা থেকে 6টা, সেটা হলো 55 ডেসিবেল। আচ্ছা, রেজিডেন্সিয়াল এরিয়া, যেখানে মানুষ বাড়ি ঘরে যেখানে ভেতরে, সেখানে দিনের বেলা মানে সকাল 6টা থেকে রাত 10টায় 55 ডেসিবেল, রাত্রিবেলা 10টা থেকে ভোর 6টা পর্যন্ত 45 ডেসিবেল। সাইলেন্স জোন, যেটা বলা হচ্ছিল হাসপাতাল, স্কুল, রিলিজিয়াস, কোর্ট, একদম আমাদের এখানে একটা মানে কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট আছে, এটার সামনে দিয়ে এইভাবে যায়, কোর্টের সামনে কিন্তু 100 মিটার পর্যন্ত, আপনারা জানেন কিনা, বারণ আছে এটা। এখানে আপনার বলা হয়েছে সাইলেন্স জন্য দিনের বেলা 50 ডেসিবেল, মানে খুবই কম, এবং রাত্রিবেলা 40 ডেসিবেল। ওকে, এইটা কিন্তু আইন। দেখুন একটা কথা, আইন আমরা সবাই জানি, কিন্তু আমি একটা ঘটনা করে গিয়ে যদি বলি কোর্টে, ও এইটা বুঝি আইন, আমি জানতাম না, আমায় ছাড়বে? আইনটা কি এরকম? আইন না জানারও তো একটা অপরাধ, অবশ্যই। এজ এ দেশের নাগরিক আমি যদি অ্যাক্সিডেন্ট করি, অ্যাক্সিডেন্ট করে বুঝি অপরাধ, জানতাম না তো, এটা বলে ছাড়বে নাকি আমাকে? কখনই ছাড়বে? আইন না জানাটা আমার অপরাধ। আমি একটা প্রোগ্রাম করছি, পাবলিক প্রোগ্রাম, জানতে হবে না?
আইন জানাটা কিন্তু দরকার। এবং আমাদের মনে হয় স্কুল কলেজে অনেক আমরা NEP 20 অনেক আলোচনা করেছি, এই জিনিসগুলি থাকা দরকার। শুধু তাই না, প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে স্কুলের বাসে করে পিকনিকে যাচ্ছে বা কলেজ বাসে করে পিকনিকে যাচ্ছে, তারই তারা সরে চাইছে, সে স্কুল কলেজে বাস তারা সরে যাচ্ছে। এটাও দুঃখজনক ঘটনা। যেখানে শেখার কথা, যারা শিখবে, যাদেরকে শেখানো হবে, তারাই যদি উচ্চ সরে পিকনিক করো, সবখানে যাও, আনন্দ করো। আমাদের এখন স্টাডি ট্যুর হয়, আগের থেকে আমরা অনেক চেঞ্জ হয়েছে স্কুল কলেজে পড়াশোনা। এখন বাইরে দেখতে যাই বিভিন্ন জায়গা, এটা আমাদের দরকার। শুধুমাত্র ক্লাসের মধ্যে বসে থাকলে হবে না, মানুষ কি করছে, সমাজ কি করছে দেখা দরকার আছে আমাদের। NEP অনেক কিছু নতুন নতুন দিয়েছে, কিন্তু বাসে যখন আমি মাইক লাগাচ্ছি সেইটা কি মানছি কিনা, কারণ ওইটাই তোমার শেখার বয়স, শেখার সময়। আচ্ছা, আমি কেন এই কথাগুলো বললাম, এটা হয়তো আমরা অনেকে জানি না। আপনি আজকে ডিজে নিয়ে বলছেন, কিন্তু বেসিক্যালি আর একটু অ্যাড করা দরকার। ডিজেটাই এখন বিধানসভায় এসছে, কারণ এটাই এখন আমাদের পীড়া দিচ্ছে। বিয়ের সময় যেভাবে রাস্তায় বাজি ফোটে, যে জোরে বাজি ফোটে রাত্রেবেলাতে, এটাও কিন্তু একটা শব্দ দূষণের ব্যাপার। ইভেন এয়ার হর্ন থেকে শুরু করে, ঠিক আছে, এটাও সব যা কাজকে একদম। আপনি যেটা বলছিলেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কোর্টে গিয়ে তো নিশ্চয়ই বলতে পারবে না যে এটা অ্যাক্সিডেন্ট করা বুঝি অপরাধ। আমি একদম খুব সুন্দর কথা বলেছেন, কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি অ্যাক্সিডেন্ট করে সেটা দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট করেছে, কাউকে মেরেছে, সেখানে আহত বা নিহত হয়, আমরা দেখি সেটা। কিন্তু কথা হচ্ছে এই যে শব্দ দানবের জন্য যেভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, সেটা কিন্তু কেউ চোখে দেখছে না। যাদের হচ্ছে, যারা সমস্যায় ভুগছেন, তারাই বলতে পারবেন যে ওনারা কি হারিয়েছেন। যিনি কান হারিয়েছেন উনি বলতে পারবেন যে ঠিক আছে, ওনার কি গেছে, জীবনের জন্য কি গেছে। বা যারা অসুস্থ হয়ে পড়ছেন, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এবং কিছুদিন পরে অনেকেই এমনও হচ্ছে যে হয়তো আর এই পৃথিবী ছেড়েই চলে যাচ্ছে, কিন্তু তার জন্য কিন্তু সরাসরি দায়ী করা যাচ্ছে না যে সেই দিনের এই জোরে সাউন্ডটা যদি কানের সামনে কয়েক ঘন্টা না বাজতো, তাহলে হয়তো উনি অসুস্থ হয়ে পড়তেন না এবং হাসপাতালে গিয়ে ওনাকে এইভাবে মৃত্যুবরণ করতে হতো না। এবার এখন কথা হচ্ছে, এগুলো যেহেতু এখনো সেই অর্থে উঠে আসেনি, তার মানে কি এই জিনিসটা বারবার আমি আইন ভাঙবো, এবং ওই যে রাত 10টার পরে যখন বাজে তখন কোনো প্রভাবশালী ব্যক্তি গিয়ে সেটাকে চালিয়ে রাখবেন, এবং সেখানে প্রশাসন গেলেও প্রশাসন মাথা নিচু করে চলে আসবে। এই প্রসেসটা কি চলতেই থাকবে, এবং মানুষ কিভাবে দিনের পর দিন মানে কি বলবো, এটা শব্দ দানবের জন্য অতিষ্ঠ হয়ে অসুস্থ হতেই থাকবেন? না তার জন্য কি আইন প্রণয়নের কথা ভাবা হচ্ছে, নাকি এর আগে এটা ঠিক হবে বলে আপনার মনে হয়? এবার আপনি এটা খুব ভালো কথা বলেছেন, আইন প্রণয়ন সবই হলো, আপনি এবার খুব সুন্দর কথা যোগ করেছেন, এটা অনেকাংশে সত্য। প্রভাবশালী কেউ গিয়ে, তাহলে প্রভাবশালী কেউ গিয়ে যদি সবকিছু লন্ডভন্ড করে দেয়, তা আইন করি বা কি, আর আইন নাই করি বা কি? আপনি যারা খুব সুন্দর কথা যোগ করলেন যে প্রভাবশালী কেউ থেকে, সবার কথা বলা হচ্ছে না, প্রভাবশালী কেউ গিয়ে যদি এটাকে উল্টে দেয়, তাহলে আপনি আইন করে কি লাভ হলো? প্রভাবশালী উল্টে কার্যক্রম করা হলো, তাহলে আপনাকে তো এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি, মুশকিলটা কি, আপনি খুব ভালো কথা বলেছেন এর মধ্যে, যে দেখা যায় অ্যাক্সিডেন্ট, দেখা যায় আপনার ময়লা পড়ে আছে রাস্তায়, দেখা যায়, কিন্তু সরাসরি প্রচন্ড জোরে তৎক্ষণাৎ যদি না হয়, পরবর্তীকালে 1 মাস পর আমার এই সাউন্ড সিস্টেমের প্রবলেম থেকে আমার রোগ হয়েছে, এটাকে আমি সরাসরি যোগ করা যাচ্ছে না, প্রমাণ করা যাচ্ছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মুশকিলটা এই জায়গাতে, যে কোনো এয়ার পলিউশন হলে বোঝা যায়, খুব বেশি হলে, কম হলে বোঝা যায় না, কিন্তু শব্দ দূষণের ফলে যে সরাসরি আমার শরীর খারাপ হচ্ছে, যে আমি ঘুমোতে পারছি না, ঘুমোতে পারেন 1001টা কারণ থাকতে পারে, আপনি বলতে পারবেন না যে শব্দ দূষণ দিয়ে আমি ঘুমাতে পারছি না, ঠিক আছে না। কানের সমস্যা বল না দাদা, আপনি তো ওইখানে গিয়ে এই কাণ্ড করে এসছেন। মুশকিলটা কি, শব্দ সরাসরি যেহেতু আমরা যাই না সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে, বা ওই জিনিসটা আমরা অ্যাওয়ার না ঠিক কিভাবে সরাসরি ধরা যায়, ফলে এটা একটা পার পেয়ে যাচ্ছে। আর প্রভাবশালীর ব্যাপার যদি থেকে থাকে, তাহলে আইন করা, এখন যা আইন আছে যথেষ্ট। যেরকম এখানে যদি অনুমতি দেন, তাহলে এখানে বলতে পারা হয়েছে যে এনভায়রনমেন্টাল অ্যাক্ট যেটা কোড 2000 বলা হয়েছে যে কোনো কারণে যদি এরা আইন না মানে 1 লক্ষ টাকা জরিমানা এবং 5 বছরের জেল দিতে পারে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন একটা বলা আছে। আর এখানে বলা উচিত, আমরা মিস করে যাই, অনেকে বলে আমি যে বাড়ির মধ্যে করি, আমার বাড়ি আমি যা খুশি করতে পারি কি না, সেটা সবচেয়ে বড় কথা। দেখুন আপনি স্টুডিওতে বসে কথা বলছেন, এখন এখানে যদি 5টা একটা বিরাট ডিজের শব্দ হয়, বিকট শব্দ হয়, তারপরে প্রোগ্রামিং করতে পারবেন না, তারপরে এই লসটা কে দেবে? একটা লোক শুনতে পারে, ওর যেরকম বাজানোর অধিকার আছে,
আপনার কথাটা 10টা লোক শুনছে, এরও তো অধিকার আছে। আপনার একটা এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা দেখার অধিকার তার নেই? বলা হচ্ছে বাড়িতেও যদি আপনি বাজান, সেটার একটা মাত্রা আছে, সেই মাত্রা যদি অতিক্রম করেন, পাশের বাড়ি কিন্তু বলতে পারে ফোন করে যে আপনি থামান, নাহলে আমি পুলিশে কল করব। ফলে ডিজে আমার রাস্তা দিয়ে না, কেউ যে ভাবে যে ডিজে আমার রাত্রে হয়েছে আমি নিজে আনন্দ করবো লাফিয়ে ঝাঁপিয়ে, করতে পারেন, আপনার অধিকার আছে। কিন্তু এটা খেয়াল রাখবেন, এখানে বলা আছে 5 বছর বা 1 লক্ষ টাকা জরিমানা। এটা হলো আপনার এনভায়রনমেন্টাল প্রোটেকশন সেকশন 15 1986 অ্যাক্টে যেটা করা হয়েছে। এইটাও যদি কেউ না মানেন, এরপরের বছর আরো বাড়বে, প্রতিদিন ট্যাক্স বাড়িয়ে যাবে। মুশকিলটা হচ্ছে আমরা কি ফাইন করে জোর করে এটা করব? এই প্রভাবশালী মহলটা আমার মনে হয় একটু বন্ধ করা দরকার। যে প্রভাবশালী হবে সে প্রভাবটা খাটাবে সমাজের সুস্থতার জন্য, একদম ওই সস্তা জনপ্রিয়তার জন্য। যদি আমরা এই কাজগুলো করে থাকি, এটা দুঃখজনক হবে। কারণ আলটিমেটলি এই শব্দটা কোনোদিন যখন তার কোনো আত্মীয় কষ্ট পাবে, তখন সে নিজে বুঝবে যে আমি কি ভুলটা করেছি। একদম ক্ষণিকের আনন্দের জন্য কারোর জীবনের সারা জীবনের জন্য নিরানন্দ ডেকে নিয়ে আসাটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ না। জননেতারা নিশ্চয়ই এই ধরনের কাজ করেন না। যারা সত্যিকারী নেতৃত্ব, যারা সত্যিকারী জনগণকে লিডারশিপ দেন, সেখানে ওনারা হয়তো এই জিনিসটা করেন না। এবং আপনি বলেছেন সস্তা জনপ্রিয়তার জন্য যারা এগুলো করেন, তাদেরকে এগুলো যদি বন্ধ করে তাহলে হয়তো আইন বানানোরই প্রয়োজন হবে না। এখন কথা হচ্ছে যে এখান থেকে যেহেতু বিধানসভা এটা নিয়ে কথা হয়েছে এবং বিভিন্ন মহল থেকে কথা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা সাউন্ড অপারেটর যারা রয়েছেন, সাউন্ড ওনার যারা রয়েছেন, ডিজেরা যারা রয়েছেন, ওনারা সাংবাদিক সম্মেলনও করেছেন এবং আমরা দেখেছি যে ওনারা একটা আলোচনায় বসতে চেয়েছেন কি করা যেতে পারে। আলোচনা নিশ্চয়ই হয়তো বসবেন, সরকার পক্ষ থেকে বসবেন কিনা সেটা সরকার পক্ষ জানেন এবং ওনারা কি করবেন সেটা ওনারা জানেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে সবাই যদি, যেটা আপনি বলছিলেন যে সবাই যদি একসাথে যদি আমরা সচেতন হই, অ্যাওয়্যার হই, যারা অপারেটর আছেন ওনারাও যদি যে না আমি আমার সাউন্ড সিস্টেমে এর থেকে বেশি সাউন্ড দিতে পারি না বা দেব না, দিতে পারবো না, আয়োজকরা যারা আছেন ওনারাও যদি জেনে যান যে আমার এতটুকুই আমি দিতে পারি, এটাই আমার আইন, এবং যারা অংশগ্রহণ করছেন শুধু নেহাতি আনন্দ করার জন্যে, উল্লাস করার জন্যে, উদ্দাম নৃত্য করার জন্যে, আপনারা অন্য কারোর ক্ষতি করবেন না বলে যদি মনে করেন, তাহলে তো এখানে আইনের প্রয়োজনই নেই আর। সেটাই তো বলা হচ্ছে। আপনি বলছেন যে অপারেটর কি দোষ করলো? শুধু অপারেটর দোষ দিলে লাভ হবে না। অপারেটর নিজে সাউন্ড বাড়িয়ে দেবেন, আপনি যদি বলেন যে কমাও, ও তো বাড়াবে, সাউন্ড কন্ট্রোল করা যায় একদম। তাহলে যারা আনন্দ করতে আসছেন, ও যে বলে আমরা যতটুকু লোক আছে এখানে যখন 20-25 জন আছি, প্রত্যেকে শুনতে পারলেই হলো। আমাদের বক্তব্য হলো, আরেকটা কথা হলো গিয়ে আমারটা কত জোরে অন্যকে শোনাবো, এটার মধ্যে কি আনন্দ আমি বুঝতে পারলাম না। এটা কি বাহাদুরি? এটা কি বাহাদুরি? কারণ উনি হয়তো অন্য কিছু ভালোবাসেন, আমি নাও ভালোবাসি। বিরক্ত হচ্ছেন, মানুষকে বিরক্ত করাটা, অসুস্থ করাটা কি বাহাদুরি? তার উপরে এখন দেখুন অনেক বাড়িতে তো আপনার রোগী থাকতে পারে, বয়স্ক লোক থাকতে পারে, এদের কথা বিবেচনা করা, সদ্যজাত শিশুরা রয়েছে। তো আমার মনে হয় যে শুধু ত্রিপুরাতেই নয়, প্রায় সবখানেই সমস্যা এখন দেখা দিচ্ছে। কিন্তু 20-25 বা 30 বছর আগে কি মানুষ আনন্দ করতো না? রাস্তায় যেত না? সাউন্ড বক্স ছিল না, পুজো ছিল না, সবই তো ছিল। আমাদের সব প্রোগ্রাম হতো, রাজনৈতিক কথাবার্তা হতো। কিন্তু এখনই কেন এত বেশি করে আলোচনাটা হচ্ছে? এটা আমাদের মনে হয় যারা ছোটবেলা থেকে এই বাড়ি ঘরে আমরা শেখানো উচিত। কারণ বাড়ি ঘরে অনেকে দেখেছে খুব জোরে সাউন্ড দিয়ে শোনে, বাড়ির লোকরা কিছু বলে না। এটা মনে হয় ছোটবেলা থেকেই ওরিয়েন্টেশনটা করা দরকার, বাড়িঘর থেকে করা উচিত। এবং আর প্রশাসন খেয়াল রাখবে এইটাই, যাতে কেউ ছাড় না পেয়ে যায়। প্রথমবার ওয়ার্নিং দেবে, প্রথমবার বোঝাবে, দ্বিতীয়বার ওয়ার্নিং দেবে, তৃতীয়বার যারা ওদের গার্জিয়ান বা অন্যান্য যারা আছে ওদেরকে বলবে এটা করলে কিন্তু এবার আমরা তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। এরপরে যদি করে না শোনে, তাহলে তার কিছু করার নেই, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ঠিক, অবশ্যই সবাইকে একটা অগ্রগণী ভূমিকা নিতে হবে সবার স্তরেই। শুধু আমার পরিবারে আজ একটা ছোট্টখাটো পুজো, যেখানে 20-25 জন হয়তো নিমন্ত্রিত, সেখানে আমি ঘটা করে পুজো যত টাকা করলাম তত টাকার সাউন্ড সিস্টেম ভাড়া করে রাস্তা দিয়ে মানুষকে বিরক্ত করতে করতে গেলাম, এটাতে বাহাদুরি নেই বোধহয়। আজকাল আর সেটা বাহাদুরি ধরা হয় না। একটা সময় যেমন ছিল যে বাইক থাকলে খুব জোরে স্পিডে বাইক নিয়ে রাস্তা দিয়ে গেলে এটাকে বাহাদুরি ধরা হতো, আজকাল সেটা খুব বাহাদুরি হয় না, কেউ খুব একটা ইমপ্রেস হয় না। এখানে একটু বলে রাখি, ইদানিং দেখা যাচ্ছে রাত্রিবেলাতে খুব বিকট শব্দে বাইক চালানো, এটা কিন্তু অপরাধ। ঠিক, এটা এখানেও কিন্তু এক শব্দ দূষণ হচ্ছে। তো যাই হোক, এই শব্দ দূষণ নিয়ে আসলে ওই স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে কোনো কিছুর অতিরিক্ত মানেই বিষ,
আমরা অবশ্যই সাউন্ড সিস্টেম না থাকলে আমরা গান শোনার আনন্দই হারিয়ে ফেলবো, খালি গলায় কত গান শুনবো। কিন্তু এটাকে অতিরিক্ত মাত্রায় সাউন্ড দিয়ে, সেটা গান শোনা হোক বা কোনো বক্তৃতা শোনানো হোক বা যেটাই করা হোক না কেন, অতিরিক্ত মাত্রায় করলে, শব্দের দানবে পরিণত করে দিলে সেটা কিন্তু বিরক্তিকর হয়ে যায়, সেটা মানুষকে অসুস্থ করে এবং সেটাই অতিষ্ঠ করে তোলে মানুষকে। এবং তার জন্যই কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে বলেই কিন্তু বিধানসভা এটা নিয়ে চর্চা হয়েছে। তাই সময় এখন এটাকে আমরা আমাদের নিজেদের সামলে যাওয়ার সময়। একদম। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবু আজ সঙ্গে থাকার জন্য। আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, আপনাকেও সঙ্গে চাইবো আমাদের। ধন্যবাদ আজকের জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে কোনো কিছুর অতিরিক্ত মানেই বিষ। তো এখানে এই শব্দের বিষে, শব্দের দানবের বিষে আমরা যেন কারোর কোনো ক্ষতি না হয় সেটাই চেষ্টা করছি। এবং হয়তো শাসক এবং বিরোধীরা বিধানসভায় দাঁড়িয়ে যখন এটা নিয়ে আলোচনা করেছেন, তার মানে এটা একটা বিশাল বড় একটা গুরুত্ব রয়েছে। সবাই একটু ভাবুন, যারা এই ব্যবসায় আছেন, যারা সাউন্ড অপারেটর ব্যবসায় আছেন, ডিজের ব্যবসায় আছেন, যারা আয়োজকরা, বিশেষ করে যারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন, পিকনিকে যাচ্ছেন কিংবা বাড়িতে পুজো হচ্ছে, ক্লাবে অনুষ্ঠান আছে, সংগঠন বা সংস্থার অনুষ্ঠান আছে, যাই কিছু হোক না কেন, আজ থেকে 20 বছর আগেও আমরা আনন্দ করতাম, তখন কিন্তু এই ধরনের বিকট শব্দ ছিল না। আর ডিজে বক্সের নাম করে কোন একটি পেশার লোকদের বদনাম করে আমরা যেন সেটাকে বন্ধ না করে দিই, যাতে তারা যেন তাদের পেশা না হারায়। চলুন সবকিছুই আমরা করবো একটা সীমিত সাউন্ডের মধ্যে করব, আইন মেনে করব, তাহলে সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। তো নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য তাই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।